আসসালামু আলাইকুম। আমি শফিকুল ইসলাম বলছিলাম বেসিক একাডেমিক কেয়ার থেকে। তো আজকের আমাদের আলোচনা বিষয় হচ্ছে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং এর ফিন্যান্সের অধ্যায় একাদশ শ্রেণীর জন্য, নবম দশম শ্রেণীর জন্য অর্থের সময় মূল্য একটি অধ্যায় আছে। সেই অধ্যায়ের আজকে আমরা বেসিক নিয়ে আলোচনা করব। তো ইনশাল্লাহ বেসিকের আলোচনা করার পরে আমরা ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে আলোচনা করব। যে অধ্যায় থেকে আমাদের প্রশ্ন আসবে এবং এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়ি তাদের জন্য, যারা নবম ও দশম শ্রেণীতে পড়ি ব্যবসা শিক্ষায় তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখানের আজকের টপিকসের নাম হচ্ছে আমাদের অর্থের সময় মূল্য। কি? অর্থের সময় মূল্য। খেয়াল করবো, আজকে যদি আমরা ফর্মুলাটা বুঝতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের অনেকটা ম্যাথ কি সহজ হয়ে যাবে। মানে ফর্মুলা বোঝা মানেই অঙ্কটা 50 থেকে 70% শেষ হওয়া। আপনি খালি ফরম্যাট অনুসারে কি মান ভ্যালুগুলো বসাবেন, এটাই। তো অর্থের সময় মূল্য, যেহেতু এখানে সময়ের কথা আছে, তো আমরা যদি সময়কে ভাগ করি তো আমরা দুইটা মানে বর্তমান এবং ভবিষ্যৎ অর্থের দিক দিয়ে। অতীতের অর্থের সময় হিসাব করা হয় না, বর্তমান এবং ভবিষ্যৎ মূল্য। তো বর্তমান মূল্য হচ্ছে যেটা আমাদের বর্তমান মূল্য, আরেকটা কি হচ্ছে ভবিষ্যৎ মূল্য। তো এই দুই ভাগে ভাগ করা যায়। বর্তমান মূল্যকে পিবি দ্বারা প্রেজেন্ট ভ্যালু, আর ভবিষ্যৎ মূল্যকে কি বলা হয়? এফবি, ফিউচার ভ্যালু। তো এক্ষেত্রে আমরা জানি যে কিছু নরমাল সূত্র আছে, কিছু আবার কিস্তি সূত্র আছে। যেটা এককালীন, যেটা আমরা বলে থাকি, টাকাটা একই সাথে দেয় নবম ও দশম শ্রেণীর জন্য, যেটা হ্যাঁ এটা আবার কলেজেও লাগে, সেটা আমাদের জানতে হবে। তো আমরা যদি প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে জানি যে এককালীন ক্ষেত্রে টাকা যদি এককালীন হয়, তো সেক্ষেত্রে আমরা জানি যে ফিউচার ভ্যালু কে আমরা ভাগ করব 1 + i পাওয়ার n দ্বারা। আর যখন আমরা কি বের করব, ফিউচার ভ্যালু বের করব, তখন বর্তমান মূল্যকে 1 + i পাওয়ার n দ্বারা কি করব? গুণ করব। আমরা কি বুঝতে পেরেছি? যখন আমরা বর্তমান মূল্য বের করব তখন ভবিষ্যৎ মূল্য, আমরা ভবিষ্যতে একটা জিনিসের এত টাকা পাওয়ার আসে, তাহলে আমাদের ওই ভবিষ্যতের মূল্যটাকে আমাদের বর্তমানে ওই টাকাটার বাজার মূল্য কত আছে বা ভ্যালু কত আছে সেটা বের করতে হয়। আবার অনেক সময় হয় কি, আমার কাছে কিছু টাকা আছে, আমি এটা ব্যাংকে জমা রাখতে চাই, এটা আমি ভবিষ্যতে 5 বছর, 10 বছর, 3 বছর পরে কত পাবো সেটার দামটা আমি আজকে জানতে চাই। তখন আমাকে ফিউচার ভ্যালু বের করতে হয়। ওই ফিউচার ভ্যালু বের করে আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি কোথায় বিনিয়োগ করব। তো এই ক্ষেত্রে হচ্ছে যে আমাদের এটা এককালীন টাকার জন্য। তো অনেক সময় এটা আবার চক্রবৃদ্ধি থাকে। কি থাকে? চক্রবৃদ্ধি থাকে। তখন আবার একটা কথা হচ্ছে যে তখন আবার কি চলে আসে? এম চলে আসে। যখনই এম চলে আসবে, আই কে আমরা এম দ্বারা ভাগ করব আর এন এর সাথে কি করব? গুণ করব। খেয়াল করব, আমরা আবার যখন ফিউচার ভ্যালু বের করব সেম একই জিনিস আমরা কথা বলেছি। যেখানে আমরা ইন্টারেস্ট দেখব, আয় দেখব, সেখানে আমরা আয় এম দ্বারা ভাগ করব আর এন এর সাথে কি করব? গুণ করব। এটা হচ্ছে যে চক্রবৃদ্ধি। তো চক্রবৃদ্ধির মান আবার অনেক সময় কি করে? ভেরিফাই করে। তো চক্রবৃদ্ধির মানকে এম দ্বারা প্রকাশ করা হয়। আমরা যদি একটু চক্রবৃদ্ধিটা বুঝি, যে চক্রবৃদ্ধি, এই চক্রবৃদ্ধিকে এম দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? এম দ্বারা। যদি বার্ষিক চক্রবৃদ্ধি বলে তাহলে এম এর মান 1, যদি অর্ধবার্ষিক বললে তাহলে এম এর মান 2। আমরা একটু লিখি, যদি কি বলে বার্ষিক চক্রবৃদ্ধি বলে তাহলে এম এর মান কত? 1। অর্ধবার্ষিক, অর্ধবার্ষিক বললে কত হবে? এম এর মান 2। ত্রৈমাসিক, ত্রৈমাস মানে 3 মাস পর পর, আমরা বছর 12কে ভাগ করতে পারি 3 দিয়ে, তাহলে 4, আর 2 মাস অন্তর, তাহলে 2 মাস অন্তর হলে কত হবে? 6। আর যদি কি হয়, মাসিক হয়, মাসিক চক্রবৃদ্ধি হলে কত হবে? এম এর মান 12। আর যদি বলে পাক্ষিক তাহলে হবে 24, কারণ 15 দিন পর পর পাক্ষিক বলে। আর সাপ্তাহিক বললে কি হবে? 52। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে সাপ্তাহিক বললে
সাপ্তাহিক বলে কত হবে, m এর মান 52। তো এখানে এভাবে আমরা এককালীন যে টাকাগুলো, এটা আমরা নাইনে, নবম এবং দশম শ্রেণী এইটুকু দিয়ে আমরা কমপ্লিট করতে পারবো। তার মধ্যে আমাদের একটা জিনিস জানতে হবে, আরেকটা নবম এবং দশম শ্রেণীর জন্য, যেমন একটা সূত্র আছে হচ্ছে কি ইএআর। ইএআর এর সূত্রটা হচ্ছে 1 প্লাস আই ডিভাইডেড এম পাওয়ার এম মাইনাস 1 ইন্টু কত 100। এই ইএআর ইফেক্টিভ অ্যানুয়াল রেট মানে বার্ষিক সুদের হার। এটা অনেক সময় ইএআর পদ্ধতিতেও অনেক সময় ম্যাথ আছে যে আমরা কোনটি গ্রহণ করব। ধরেন আপনার একটা বার্ষিক, যদি ধরেন আপনার জনতা ব্যাংক, ধরেন একটা জনতা ব্যাংক আপনাকে বার্ষিক সুদ দিচ্ছে 10%। কত, 10%। আপনি মনে করেন ধরেন আপনাকে আশা ব্যাংক মাসিক সুদ দিচ্ছে 9%। এখন আমি কোনটাতে ইনভেস্ট করব? তো আমার যেটা বার্ষিক করা আছে সেটা ইএআর করার দরকার নেই, যেটা আমার কি আছে মাসিক আছে সেটা আমরা ইএআর করব, করে এটাকে বার্ষিকে কনভার্ট করে দেখব যে সেটা 10%-এর সমান বা কম বা বেশি। যদি বেশি হয় সেক্ষেত্রে যদি আমাদের সেভিংস হয়, মানে আমাদের ভবিষ্যৎ মূল্য বের করতে বলে, তাহলে সেক্ষেত্রে আমরা যেটা বেশি হবে সেটা নিব। কিন্তু যদি এটা ঋণের ক্ষেত্রে হয় বা ঋণের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে কিন্তু আমরা কমটা নিব, খেয়াল রাখবো। তাহলে আমরা কি বুঝতে পেরেছি যে কখন আমাদের ইএআর লাগবে? আমরা যদি এই আজকের পড়াটুকু যদি আমরা বুঝতে পারি, যারা একাদশ শ্রেণীতে সায়েন্স থেকে ব্যবসা শিক্ষা এসেছেন তাদের জন্য এটাও খুবই ইম্পর্টেন্ট। কেননা কারণ তারা হচ্ছে নবম ও দশম শ্রেণীতে এই বিষয়টি জানেন না, তারা আজকে জেনে নিতে পারেন। তো আজকে আমরা এটার প্রথম পার্ট ক্লাসে আমরা নবম ও দশম শ্রেণীর জন্য যে অর্থের সমমূল্যের ফর্মুলাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করলাম। আমরা দ্বিতীয় ক্লাসে অবশ্যই ইন্টারমিডিয়েটের অঙ্কগুলো, যেমন কিস্তির অঙ্কগুলো, মিশ্র মিশ্র যে ফর্মুলাগুলো আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো ইনশাল্লাহ আজকের ক্লাস আমরা এখানে শেষ করতেছি। আমরা দ্বিতীয় ক্লাসে আমরা কলেজের ফর্মুলাগুলো বোঝানোর পরে আমরা ম্যাথমেটিক্যাল টার্মে যাব। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর কারোর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদের কমেন্টসে জানাবেন। আর আমাদের পেজটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। শেয়ারের মাধ্যমে আমাদের চ্যানেলটি ছড়িয়ে দেবেন যেন আমরা আরো মানুষদেরকে পাশে সেবা দিতে পারি। তো দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।